আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর 2টায় এ সমাবেশ শুরু হবে। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ ঘিরে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে শাহবাগ মোড়ে। স্লোগানে উত্তাল হয়ে উঠেছে সমাবেশ চত্বর। ছাত্রদলের কর্মসূচি ঘিরে গঠন করা হয়েছে প্রায় 90টি সাংগঠনিক টিম। এতে নেতাকর্মীরা যেন কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্লাকার্ড না বহন করে সে ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। শাহবাগে ছাত্রদলের সমাবেশস্থলে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, ছাত্রদলের নেতাকর্মীরা কি সমাবেশের স্থলে আসতে শুরু করেছেন কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? শাহবাগে আসলে ছাত্র দলের যে সমাবেশ বা জমায়েত, সেই জমায়েতে মোটামুটি বলা যায় যে বিপুল ছাত্ররা যুক্ত হয়েছে এবং আজকে যে ঐতিহাসিক আসলে এক দফার দিন, অর্থাৎ জুলাই এবং আগস্টে যে আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যেই 3 তারিখ, আজকে আগস্টের 3 তারিখ, যেটাকে বলা হচ্ছিল যে 33 জুলাই, সেই 33 জুলাই শাহবাগ ছাপিয়ে যে শহীদ মিনার, সেই শাহবাগ ছাড়িয়ে যে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্র জনতা এক হয়েছিল এবং এক দাবিতে, বিশেষ করে পুরো জুলাই জুড়ে যে গণহত্যা হয়েছে, বিভিন্ন সময় ছাত্র জনতার যে আন্দোলনে নির্বিচারে পুলিশ হত্যা করেছে সাধারণ মানুষ, ছাত্র এবং হকার, দিনমজুর থেকে শুরু করে প্রত্যেকটি পেশার মানুষ সেদিন হত্যা হয়েছে। সেই হত্যার প্রতিবাদে আসলে আজকের এই এক দফা, অর্থাৎ পরে ছাত্র জনতা সম্মিলিতভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়ে সরকার পতনের এক দফার যে বীজ, সেই বীজটি সূচিত হয়েছিল আজকের এই দিনে এবং সেই এক দফার মধ্য দিয়ে কিন্তু আপনারা জানেন যে সেই এক দফার মধ্য দিয়েই পরবর্তীতে বাংলাদেশে গণ অভ্যুত্থানের বিজয় সূচিত হয় এবং 2024 সালের যেই 33শে জুলাই বা 3রা আগস্ট, সেই 3রা আগস্ট সেই দিনটিকে স্মরণ করে ছাত্রদল আজকে এই শাহবাগ চত্বরে, শাহবাগের যে 4 রাস্তা রয়েছে, সেই 4টি রাস্তার মাঝামাঝি জায়গায় এখানে প্যান্ডেল করা হয়েছে এবং ছাত্র নেতৃবৃন্দ এখানে বক্তৃতা করবেন। বিকেল নাগাদ আসলে অনুষ্ঠানটি মূলত শুরু হওয়ার কথা রয়েছে, তারপরেও কিন্তু সকাল থেকে জড়ো হচ্ছে ছাত্রদলের বিভিন্ন প্রান্তের নেতা কর্মীরা এখানে জড়ো হয়েছে এবং মিছিল নিয়ে তারা ক্রমান্বয়ে এখানে আসছে। বিকেল 4টার পর থেকে হয়তো আনুষ্ঠানিক, 3টা থেকে আনুষ্ঠানিক এই সমাবেশ শুরু হবে এবং এই সমাবেশ আনুষ্ঠানিকতা পেয়ে হয়তো বা বিকেল 5টায় এখানে যারা প্রধান অতিথি থাকবেন তারা এখানে বক্তব্য রাখবেন বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। তো এখন পর্যন্ত যে শাহবাগের 4 রাস্তায়, 4 সড়কে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে আসছেন এই শাহবাগ চত্বরকে কেন্দ্র করে এবং এই শাহবাগ চত্বরে বিএনপিপন্থী যে ছাত্রদল, বিএনপি সহযোগী সংগঠনের ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। দর্শক, আমরা জানছিলাম ছাত্রদলের সমাবেশের খবর। শাহবাগে ছাত্রদলের সমাবেশের আরেক প্রান্তে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। আমরা এবারে চলে যাচ্ছি তার কাছে। রেজা, সমাবেশ ঘিরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন? দুপুর 2:30 থেকে শুরু হতে যাওয়া যে ছাত্র সমাবেশ ছাত্র দলের, সেই ছাত্র সমাবেশে সকাল থেকেই
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত এবং শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো থেকে আসতে শুরু করে এবং এই মুহূর্তে শাহবাগ চত্বরে বেশ জনসমাগম বা ছাত্রদের সমাগম ঘটেছে এবং প্রত্যেকেই অপেক্ষা করছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকে কি ধরনের নির্দেশনা আসে বা আগামীর যে রাজনীতির যে জায়গাটি সেই জায়গাটি কেমন হতে যাচ্ছে বা নির্দেশনার জায়গাটি সেটি শোনার জন্যই মূলত বা জানার জন্যই মূলত ছাত্র নেতা এবং কর্মী যারা রয়েছেন তারা এই সমাবেশ স্থলে ইতিমধ্যেই চলে এসেছেন এবং এখানে অনেকেই পতাকা নিয়ে এবং স্লোগানে মুখর করছেন এই সমাবেশ স্থল এবং দুপুর 2:30 থেকে যে সমাবেশটি শুরু হতে যাচ্ছে সেই সমাবেশে মূলত প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় যে জাতীয় স্থায়ী কমিটির যে সদস্য যারা রয়েছেন তারাও উপস্থিত থাকবেন এবং তারা মূলত এই ছাত্র নেতা এবং ছাত্র সহ সারা দেশের মানুষকে এবং সাধারণ মানুষকে মূলত তারা জানাবেন তাদের এই সমাবেশ থেকে মূলত রাজনৈতিক যে বক্তব্য বা রাজনৈতিক যে বয়ান সেটি মূলত জানানোর চেষ্টা করবেন এবং গত 2024-এর যে 3 আগস্ট ছাত্র জনতার যে শহীদ মিনারের যে প্রতিবাদ সমাবেশ ছিল যে শহীদ মিনার থেকেই মূলত সরকার পতনের ডাক এসেছিল 5 আগস্টের সেই দিনটিকে মূলত স্মরণীয় করে রাখতেই এই ছাত্র সমাবেশ এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যথাসময়ে সমাবেশ শুরু হবার কথা রয়েছে। তো এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা শাহবাগ মোড় থেকে জানছিলাম ছাত্রদলের সমাবেশের খবর। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল 4টায় এই ইশতেহার ঘোষণাপত্র পাঠ করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। অভ্যুত্থানের 1 বছর উপলক্ষে দেশব্যাপী পদযাত্রা শেষে এই সমাবেশ নেতাকর্মীদের নতুন মাত্রা দিয়েছে। এদিকে একই দিনে বেশ কয়েকটি কর্মসূচি থাকায় সমাবেশের স্থল ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনভোগান্তি কমাতে জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার অনুরোধ করা হয়েছে। দর্শক, শহীদ মিনারে এই মুহূর্তে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। নাজিব, এনসিপি সমাবেশ স্থলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। শোভন, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার কথা রয়েছে আজ জাতীয় নাগরিক পার্টি এবং সেই উপলক্ষেই কিন্তু ঠিক 1 বছর আগে যেখান থেকে হাসিনা পতনের 1 দফা ঘোষণা করেছিলেন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, ঠিক সেখান থেকে কিন্তু নতুন বাংলাদেশের ইশতেহার আজ ঘোষণা করবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং তিনি যেটি বলছেন যে এই ইশতেহারে থাকবে জন আকাঙ্ক্ষা, জন প্রত্যাশা এবং মানুষের যে প্রত্যাশা রয়েছে নতুন বাংলাদেশকে ঘিরে, যেভাবে মানুষের অধিকার থাকবে, যেখানে মানুষের বৈষম্য শিকার হবে না, একটি সাম্য মানবিক একটি রাষ্ট্র গঠন করা যাবে, ঠিক সেই রূপরেখাগুলোই কিন্তু আজ এই নতুন বাংলাদেশের ইশতেহারের মাধ্যমে ঘোষণা করবে জাতীয় এমনটি আমরা জানতে পেরেছি। সকাল থেকে আমরা দেখেছি যে 10টা এবং 11টার দিক থেকেই কিন্তু নেতাকর্মীরা এখানে জড়ো হতে শুরু করে এবং বেশ কয়েকজন নেতাকর্মী ইতিমধ্যে এসেছেন
এবং যেহেতু এটি বিকাল নাগাদ শুরু হওয়ার কথা, বিকাল নাগাদ এই ইশতেহার ঘোষণা হওয়ার কথা, ঠিক সে কারণেই কিন্তু এখনো পর্যন্ত সেভাবে নেতাকর্মীরা আসেনি এই সমাবেশ স্থলে। তবে আমরা জাতীয় নাগরিক পার্টি সূত্র কিংবা তাদের দাবি যে এখানে একটি বড় সমাগম তারা করতে চাচ্ছেন, তার কারণ হচ্ছে জুলাই পদযাত্রার মাধ্যমে প্রতিটি জেলায় তারা যেভাবে আসলে পদযাত্রা করেছে এবং মানুষের কথা শুনেছেন, সেই আকাঙ্ক্ষাগুলো তারা শুনে বাস্তবে রূপ দিতে এবং সেই বাস্তবে সেই রূপরেখাগুলো কিন্তু মানুষের কাছে তুলে ধরার জন্যই কিন্তু আজ তারা এই নতুন বাংলাদেশের ইশতেহারটি তারা প্রকাশ করতে চান জনমানুষের সামনে। তো সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত নেতাকর্মীরা সেভাবে উপস্থিত হয়নি। আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনাদেরকে আরও কিছু তথ্য জানাতে পারবো। শোভন। দর্শক, শহীদ মিনারের আরেক প্রান্তে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। এখন আমরা কথা বলছি তার সাথে। নূর, এনসিপি সমাবেশস্থলে নেতাকর্মীরা কি আসতে শুরু করেছে কিনা, কিংবা জন আকাঙ্ক্ষার যে ইশতেহার আজকে ঘোষণা করা হবে সেই উপলক্ষে আসলে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, জাতীয় নাগরিক পার্টি আজকে নতুন বাংলাদেশের যে ইশতেহার এবং জাতীয় নাগরিক পার্টির যে ইশতেহার, সেই ইশতেহারটি এই কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখান থেকে গত বছরের ৩ আগস্ট আজকের এই দিনে শেখ হাসিনার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং শেখ হাসিনার পতনের এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল, এই শহীদ মিনার থেকেই আজকে জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ ওই সময়কার যারা এক দফার ঘোষণা দিয়েছিলেন সেই নাহিদ ইসলামী জাতীয় নাগরিক পার্টির যে ইশতেহার নতুন বাংলাদেশ গড়বার যে ইশতেহার, সেই ইশতেহার ঘোষণা করবেন এবং বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে আজকে যাদের যে জনসভা বা সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে, সেই সমাবেশটি শুরু হবে এবং দেশের বিভিন্ন জেলার থেকে, ঢাকা শহরের এবং আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী যারা রয়েছেন এবং সমর্থক যারা রয়েছেন, এর বাইরে সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদেরকেও তারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন সবাই যাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে উপস্থিত হয় এবং তাদের যে আজকে যে নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণা করা হবে সেই ইশতেহারে যাতে সবাই অংশ নেয়। এবং আজ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা যেমনটা জানতে পেরেছি, নতুন বাংলাদেশটি আসলে কেমন চায় মানুষ, সেই আলোকেই তারা নতুন বাংলাদেশের যে ইশতেহার, সেই ইশতেহারটি প্রণয়ন করেছেন এবং সেটি আজকে প্রকাশ করবেন এবং ঘোষণা করবেন। এই ইশতেহারের মধ্যে বাংলাদেশের যে অর্থনীতি, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, বাংলাদেশের যে সামরিক নীতি এবং আমাদের যেই সামরিক ব্যবস্থাপনা, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে শক্তিশালী হয়ে বিশ্বের দরবারে যাতে মাথা তুলে দাঁড়াতে পারে এবং এতদিনকার যে আধিপত্যবাদী শক্তিগুলোর কাছে মাথা নত পররাষ্ট্রনীতি, এক ধরনের দুর্বল পররাষ্ট্রনীতি বাংলাদেশ মেনে চলে এসেছে, সেখান থেকে বেরিয়ে একটি সত্যিকার অর্থে শক্তিশালী দেশ গড়বার জন্যে যেই ধরনের ব্যবস্থাপনা দরকার, যেই ধরনের নীতি প্রণয়ন করা দরকার, সেই সব নীতির আলোকে জাতীয় নাগরিক পার্টি তাদের যে নতুন বাংলাদেশের ইশতেহার, সেই ইশতেহার প্রকাশ করবে, সেই ইশতেহার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা করবে এবং সেটি আনুষ্ঠানিকভাবে ৩টায় শুরু হবে। ৪টার কিছুক্ষণ পরে হয়তো সেই ইশতেহার ঘোষণা করা হতে পারে। দর্শক, আমরা জানছিলাম এনসিপির সমাবেশের খবর। ছাত্রদল ও এনসিপির সমাবেশের খবর জানাচ্ছেন আমাদের আরেক সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, এই দুই কর্মসূচি ঘিরে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। রাজধানীতে আজকে দুটি বড় সমাবেশ, শাহবাগে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের এবং তার পাশেই কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির, এবং এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আরেকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সাইমুম শিল্পী গোষ্ঠীর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দুটি বড় যে সমাবেশ রাজধানীতে, এই সুযোগে তৃতীয় পক্ষ এসে কোনো ধরনের বিশৃঙ্খলা নাশকতা যাতে করতে না পারে, এজন্য নেতাকর্মীদেরকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন। গতকাল রাতে অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 16 জন নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এবং এই সমাবেশের আশপাশের যে সড়ক রয়েছে, সেই সড়কেও আমি দেখেছি যে চেকপোস্ট বসানো হয়েছে, সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে। এবং এই সমাবেশকে ঘিরে যে নাশকতার যে আশঙ্কা করা হচ্ছিল, এই পর্যায়ে এসে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা বলছে যে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং একটি শান্তিপূর্ণ নির্বিঘ্নে যাতে এই সমাবেশটি শেষ হয়, সেজন্য তারা সর্বোচ্চ তাদের যে কর্ম পরিকল্পনা রয়েছে সে অনুযায়ী তারা পরিকল্পনা নিয়েছেন।
দর্শক, আমরা জানছিলাম ছাত্রদল ও এনসিপির সমাবেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করছে বিটিভি। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে প্রথম সূচনা বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল। পরে বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর। এ মামলায় প্রথম দিনে জুলাই আন্দোলনের আহতরা সাক্ষ্য দেবেন। জুলাই গণঅভ্যুত্থানে দেশ জুড়ে পরিচালিত গণহত্যার নির্দেশনা এসেছিল ক্ষমতায় থাকা খোদ শেখ হাসিনার কাছ থেকে। এ মামলায় রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এটি প্রথম মামলা যেখানে একজন ক্ষমতাচ্যুত সরকার প্রধানের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, ইতিমধ্যে তো বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর, সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা? শোভন, এই মুহূর্তে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিছু সময়ের জন্য বিরতিতে গিয়েছে। বিরতি যাওয়ার আগে জানেন যে বেলা 11:15টার দিকে আজকে ট্রাইব্যুনাল এজলাসে বসে এবং শুরুতেই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বক্তব্য রাখেন এবং বক্তব্যে তিনি যেটি বলেছেন যে আজকে তার এখানে দাঁড়ানোর উদ্দেশ্যটা কি, কারণটা কি। তিনি বলেছেন যে এখানে আজকে দাঁড়িয়ে তিনি যেটি বলতে চাচ্ছেন যে ন্যায় বিচারের জন্য এখানে দাঁড়িয়েছেন, কারোর প্রতি ক্ষোভ, রাগ, অনুরাগ, বিরাগের বশবর্তী হয়ে নয়, অপরাধের বিচার করার জন্য তিনি দাবি জানিয়েছেন এবং তিনি বলেছেন আইন অনুযায়ী যা হবে সেটাই হবে এবং সেইটাই যেন হয়। এবং এই যে আবু সাঈদ মুগ্ধরা রক্ত দিয়ে যে পতাকাটা মশাল দিয়ে গেছেন, সেই মশালটা যাতে অক্ষুণ্ণ রাখতে পারেন সেই জন্য ন্যায় বিচার করা দরকার। তিনি বলেছেন বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরাচার এবং ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে, তৈরি হয়েছে এবং তাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি দাঁড়াতে হয়েছে। তেমনিভাবে শেখ হাসিনা সহ যারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকেও এই বিচারের আওতায় আনতে হবে এবং যাতে সারা দেশে একটা বার্তা যায় যে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের শাসন যে সবার জন্য সমান সেটা প্রতিষ্ঠিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে কেউ আবার ফেসিবাদ বা স্বৈরাচারের ঘটাতে না পারে সেই জন্যই কিন্তু এই বিচারটা দরকার। তিনি সেগুলি তুলে ধরেন। তারপর উনি 10 মিনিট বক্তব্য রাখেন। এরপর তাজুল ইসলাম এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন। সূচনা বক্তব্যে তিনি যেটি বলছেন, এখনই কিন্তু সূচনা বক্তব্যে আছেন, সূচনা বক্তব্যের মাঝখানে দুটি ভিডিও ক্লিপও দেখানো হয় এবং তিনি বলেছেন যে অকাট্য তথ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করবে যে 3 জন সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসাবে জুলাই আগস্টে প্রায় 1400-র উপরে যে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল সেই দায় তাদেরকে নিতে হবে এবং সেটা প্রমাণের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শাস্তির তিনি দাবি জানাবেন। এমনটাই কিন্তু এখন পর্যন্ত চলছে। এই মুহূর্তে কিছু সময়ের জন্য বিরতি। দর্শক, আমরা জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিচার কার্যক্রমের খবর। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য ডক্টর এম শমশের আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 87 বছর। শমশের আলীর বড় ছেলে জেহান আলী তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদ জোহর ধানমন্ডির 7 নম্বর রোডের বাইতুল আমান মসজিদে জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রাক্তন সভাপতি শমশের আলী 1937 সালের 21শে নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় জন্মগ্রহণ করেন। তিনি 1954 সালে যশোর জিলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। সবশেষ সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন তিনি। বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় 12 দিন বন্ধ থাকার পর আজ সীমিত পরিসরে খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। যদিও শুরু হয়নি পাঠদান কার্যক্রম। এদিন নিহতদের স্মরণে আয়োজিত হয় স্মরণ সভা। সকাল থেকেই শ্রদ্ধা আর শোকের আবহ ছিল পুরো ক্যাম্পাস। শিক্ষার্থী, শিক্ষক ও নিহত আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন এই কর্মসূচিতে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ফেরাতে এবং ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরিয়ে আনতেই আজকের এই সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত। প্রথম দিকে প্রতিদিন 8টি ক্লাসের পরিবর্তে নেওয়া হবে 1 থেকে 2টি ক্লাস। একই সঙ্গে শিক্ষকদের নেতৃত্বে শুরু হয়েছে কাউন্সেলিং কার্যক্রম। শিক্ষার্থীরা বলছেন, ট্রমা এখনও কাটেনি, তবে প্রিয় ক্যাম্পাসে ফিরে ধীরে ধীরে স্বাভাবিক হতে চায় তারা।
এখন তো আমাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তো ট্রমায় থাকলেও এখন আর কি আগের তুলনায় কমই। আমরা এখনো নিজের আতঙ্কে আছি, প্লাস আমাদের এখনো এক্সাম চলতেছে। অবশ্যই খারাপ লাগছে, যেহেতু জীবন একটি চলমান প্রসেস, সো এখন আমাদেরকে তো এসবের থেকে মুভ অন করতে হবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, আজকে থেকে তো স্কুল অ্যান্ড কলেজ শুরু হয়েছে, সব মিলিয়ে এখনকার পরিবেশ কেমন দেখছেন? শোভন, ট্রমার ছায়া পেরিয়ে সাহসের সূর্য উঠেছে মাইলস্টোনেই বলা যায়, কারণ সকাল থেকেই দীর্ঘ 12 দিন পরে আজকে সকালে শিক্ষার্থীদের পদচারণায় কিন্তু মাইলস্টোন অনেকটাই মুখরিত হয়ে উঠেছে। তারা বলছেন যে তারা ফিরবেন এই ক্যাম্পাসে, কারণ দীর্ঘদিন ট্রমায় তারা ভুগছিলেন, সেই ট্রমা থেকে বের হতে তারা ক্যাম্পাসে ফিরতে চান। এছাড়া যেটি জানিয়েছে এই স্কুল কর্তৃপক্ষ, যে মঙ্গলবার থেকে পুরোদমে তারা ক্লাস কার্যক্রম শুরু করতে চান। আগামীকাল থেকে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর পরীক্ষা রয়েছে। এছাড়া 11 যারা পড়ছেন তাদের ক্লাস মঙ্গলবার থেকে শুরু হবে। ক্যাম্পাস কিন্তু স্বস্তি ফিরেছে। যদি বলি যে তারা বলছেন যারা হারিয়েছেন তাদের স্বজন, যারা বন্ধু বান্ধবীকে হারিয়েছেন, যারা তার পরিবারকে হারিয়েছেন, তারা এই শোক কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগবে। তারপরও তারা চাচ্ছেন যে যেন সেই বিদ্যালয়ে ফিরে তারা যেন আবার তাদের জীবন গড়তে পারেন এবং নতুন করে যেন বাঁচার যে স্বপ্ন সেটি তারা দেখতে পারেন। বলতে পারি যে সকাল থেকে স্কুল ড্রেসে এই মুখরিত ছিল সেই মাইলস্টোন ক্যাম্পাস। সবাই কিন্তু এসেছেন। যদি বলি যে হাজারো শিক্ষার্থীদের পদচারণাই ছিল ক্যাম্পাসে। শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে যে কাউন্সিলিংয়ের কথা যেটি শুরু থেকে চলছিল, সেই কাউন্সিলিং চলবে। মানসিক ট্রমা থেকে বের হওয়ার জন্য যে আরও যা প্রক্রিয়া সম্পন্ন করা দরকার সেটি সেই স্কুল কর্তৃপক্ষ নিচ্ছে, কারণ তারা বলছেন যে এখনও শিশু শিক্ষার্থীরা কিন্তু ট্রমায় ভুগছেন। তো শিশু শ্রেণীর ক্লাস কিন্তু শুরু হচ্ছে না, নবম থেকে ইন্টার পড়ুয়া শিক্ষার্থীদের কার্যক্রম শুরু হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শোভন। দর্শক, আমরা জানছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।